হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাংলা সম্ভারের পক্ষ থেকে আরো একটি নতুন ক্লাসে আপনাদের স্বাগত। বাংলা সম্ভারে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আবিধানিক তত্ত্ব বা আবিধানিক ক্রম। এই আবিধানিক তত্ত্ব বা আবিধানিক ক্রম থেকে আমাদের বারবার প্রশ্ন আসতে দেখা গেছে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায়, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুব পছন্দের একটি টপিকস হচ্ছে আবিধানিক ক্রম। এছাড়া বিসিএস সহ বাংলাদেশের সরকারি জবের পরীক্ষাগুলোতে এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায়। সহজ একটি টপিকস, কিন্তু আমরা ভুল করে বসি বিভিন্ন সময় এটা সঠিকভাবে নিয়ম বা প্রয়োগ করতে না জানার কারণে। তাই আমরা কোথাও যাব না, এখনই শুরু করব বাংলা আবিধানিক ক্রমের অভিধান তত্ত্ব। ঠিক আছে, তো এই অভিধান তত্ত্ব জানতে গেলে আমাদের প্রথমে তো জানতে হবে যে অভিধান কি। অভিধানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডিকশনারি। অভিধানের ইংরেজি প্রতিশব্দ কি? ডিকশনারি। এটার বাংলা অর্থ হচ্ছে অভিধান। অভিধান শব্দের অভিধান হলো ভাষার সেই গ্রন্থ। অভিধান হচ্ছে ভাষার সেই গ্রন্থ যা থেকে ওই ভাষার শব্দসমূহ, শব্দের অর্থ, উৎস, উৎপত্তি, পদ নির্ণয় ইত্যাদি বিষয় সম্পর্কে বিশদভাবে জানা যায়। তার মানে অভিধানে আমরা কোন কোন বিষয়গুলো পেয়ে থাকি? অভিধানে পাই শব্দসমূহের অর্থ, উৎস, উৎপত্তি এবং নির্ণয়। কোন একটা শব্দ বাংলা ভাষায় কোথায় থেকে আসছে, তার ব্যুৎপত্তি বলতে বুঝি ব্যাকরণিক দিক থেকে সেটা কোন ধরনের শব্দ, এবং পদ প্রকরণের দিক থেকে সেটা কোন পদ হিসাবে ব্যবহৃত হয়। অভিধান মানে হচ্ছে অভিধান মানে হচ্ছে শুদ্ধতার প্রতীক। অভিধান মানে কি? শুদ্ধতার প্রতীক। বাংলা ভাষারও সংকলিত রয়েছে সমৃদ্ধ একটি অভিধান। তো আমরা দেখব এই অভিধানের বিষয়টা কি। বাংলা বর্ণমালার অভিধান তত্ত্ব জানার আগে আমাদের বাংলা বর্ণমালার আবিধানিক শব্দক্রমগুলো জানতে হবে। আবিধানিকভাবে শব্দক্রম, অভিধানের শব্দক্রমগুলো কোথায় কোনভাবে ব্যবহার হয়। যেমন দেখেন, সাধারণ শব্দক্রম যেমন কি অ, ক, স্বরীয়, সরিয়া, রস্বই দীর্ঘ, রস্যু দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। ঠিক আছে, এইগুলো সরলা সরিয়ার পরে কি ক, খ, গ, ঘ। তো এটা হচ্ছে আমাদের উ, চ, ছ, বর্গীয়, জ, ঝ, ডি, ও, ড, ঢ, ড, মূর্ধন্য ত, থ, দ, ধ, প, ফ, ব, ভ, ম, ব, ব, র, ল, ম। ঠিক আছে, তারপরে দেখেন স, তালব্য মূর্ধন্য স, দন্ত স, হ, ডয় বিন্দু, ঢয় বিন্দু, অন্ত্যেষ্টিয় বিসর্গ, খণ্ডক্ত, চন্দ্রবিন্দু। তো এইগুলো হচ্ছে আমাদের কি আবিধানিক ক্রম বা বাংলার শাব্দিক সাধারণ শব্দক্রম। কিন্তু দেখেন, অভিধানে কোন শব্দের পরে কোন বর্ণের পরে কোন বর্ণের শব্দের প্রয়োগ ঘটে বা ব্যবহার করে সেটাই আমরা দেখব। যেমন দেখেন, আবিধানিক ক্রম খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করেন বিষয়টা। অভিধানিক ক্রম সরসরিয়া, রস্বই দীর্ঘ, রস্যু দীর্ঘ, ও, এ, ওই, ও, ও। এটার পরে দেখেন আমাদের রয়েছে কি অনুস্বর। আমাদের ক না এসে কি এসেছে? অনুস্বর। তারপরে রয়েছে কি বিসর্গ, এবং তারপরে রয়েছে চন্দ্রবিন্দু। তো অভিধানিক ক্রমে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা প্রথমে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি রয়েছে, প্রথমে অনুস্বর, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। তারপরে রয়েছে ক, তারপরে রয়েছে ক্ষীয়, তারপরে রয়েছে কি ক্ষীয়। তার মানে আমার আবিধানিক ক্রমে বা আবিধানিক বর্ণনাক্রমে ও দিয়ে শুরু শব্দের পরে অনুস্বরের শব্দ থাকে, তারপর বিসর্গ, তারপর চন্দ্রবিন্দু, ক এবং ক্ষীয়। তারপরে খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয়, জ, ঝ, ইহ, ট, ঠ, ড। এই ডয়ের পরে রয়েছে ডয় বিন্দু র, ঢয়ের পরে রয়েছে ঢয় বিন্দু র, তারপরে মূর্ধন্য ত, তয়ের পরে রয়েছে অর্ধেক্ত খ্যাত খণ্ডক্ত, অর্ধেক্ত খ্যাত কি খণ্ডক্ত। তারপরে ত, থ, দ, ধ, দন্তান্ন, প, ফ, ব, ভ, ম। অন্তস্তীয়, জয়ের পরে রয়েছে অন্তস্তীয়, অন্তস্তীয় জয়ের পরে কি রয়েছে? অন্তস্তীয় বর্ণটি রয়েছে। তারপর র, ল, তালব্য মধ্যাহ্ন স, দন্তস্ব, হ। এই যে অভিধানিক ক্রম, এই কনসেপ্টটা আমাদের ভালো করে মাথায় রাখতে হবে এবং এটা বুঝতে হবে। তো অভিধানের শব্দানুক্রম বুঝতে গেলে আমাদের প্রথমে কি দেখতে হবে? পূর্ণ বর্ণগুলো দেখতে হবে। এই যে বর্ণগুলো দেখলাম, এই পূর্ণ বর্ণ, এই পূর্ণ বর্ণের পরে আমাদের যেটা চিন্তা করতে হবে সেটা 2 নম্বরে থাকবে, সেটা হচ্ছে কি কার বর্ণ। কি বর্ণ? কার বর্ণ। তো পূর্ণ বর্ণের মধ্যে 2 নম্বরে কার কি? প্রথমে আকার, হ্রস্বইকার, দীর্ঘইকার, রস্যকার, তারপরে দীর্ঘকার রয়েছে এখানে একটি। ঠিক আছে, দীর্ঘকার, তারপরে রিকার, একার, ওইকার, ঔকার, ঔকার। এই যে এই 10টি কার রয়েছে, কার। এবং এই কারের পরে কিসের উচ্চারণ হবে? ফলার উচ্চারণ হবে। কারের পরে কিসের উচ্চারণ হবে? ফলার উচ্চারণ হবে। তো দেখেন, এটাই হচ্ছে কি আমাদের 3 নম্বর। তো আমি যদি বাংলা শব্দের উচ্চারণ বা আবিধানিক ক্রমের বিষয়টা দেখি, তাহলে আমার দিকে আমি বলি বিষয়টা মনে রাখবেন। বর্ণের উচ্চারণ আগে হয়, কারের উচ্চারণ পরে হয়। বর্ণের উচ্চারণ আগে হয়, কারের উচ্চারণ পরে হয়। ফলার উচ্চারণ বর্ণের পরে হয়, রেফের উচ্চারণ বর্ণের আগে হয়। রেফের উচ্চারণ কি? বর্ণের
আগে হয়। তাহলে আমরা আমরা কোনো একটা শব্দ বিন্যাস অভিধানিক ক্রম থেকে বের করতে গিয়ে কোনো একটা শব্দ বিন্যাসটা আমরা কিভাবে করব, এখানে একটু লক্ষ্য করেন। আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে কোনো রেফ আছে কিনা বর্ণের উপরে, কোনো রেফ আছে কিনা। তো রেফের পরে কি দেখবো বর্ণ, রেফের পরে কি দেখবো বর্ণ, এই বর্ণের পরে দেখবো হচ্ছে ফলা, বর্ণের পরে কি দেখবো ফলা, এই ফলার পরে দেখবো হচ্ছে কার, ফলার পরে দেখবো কি কার। তো তাহলে আমরা কোনো আবিধানিক ক্রমে যদি কোনো একটা শব্দকে আমরা মানে বিকাশ করতে চাই বা আবিধানিক ক্রমে কোনো একটা শব্দকে যদি আমরা ভাঙতে চাই, তাহলে আমরা দেখব রেফের পরে বর্ণ, বর্ণের পরে ফলা, ফলার পরে কি কার। তো আমাদের এখানে এই বিষয়টা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেন। তো আমরা যদি কিছু প্রশ্নের সমানে সমাধান করি তাহলে আমরা দেখতে পাবো, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 22 সেশনে আসা একটা প্রশ্ন, যেমন দেখেন আশা আলো আসমান, আশা আলো কি অসমান, আশা আলো অসমান। তো আমরা এই শব্দগুলোকে আমরা আগে ভাঙবো, এই শব্দগুলোকে কি করব ভাঙবো। তার মানে আশা শব্দটার প্রথমে কি রয়েছে আ, তারপরে রয়েছে তালেব স, তারপরে রয়েছে কি আ, তারপরে দেখেন আলো শব্দটা রয়েছে, আলো শব্দটা কি আ, তারপরে ল, তারপরে কি উ, তারপরে দেখেন আমাদের পরবর্তী যে শব্দটা রয়েছে সেটা হচ্ছে কি আ, সেটা প্রথমে কি রয়েছে আ, তারপরে দেখেন দন্ত স, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি যে ম, তারপর দন্ত স এর সাথে কি কোনো কার না থাকলে কি রয়েছে একটা অ রয়েছে, এবং তারপরে দেখেন সেটা কি রয়েছে ম রয়েছে, ম এর পরে কি একটা আ আছে, এই আয়ের পরে কি আছে একটা দন্তন্য আছে, তারপরে দেখেন কি আছে একটা অ আছে। তো এখন দেখেন আমাদের হচ্ছে কি যে তারপরে এটা দেখেন আমাদের এটা ভাঙলাম, তারপরে দেখেন পরেরটাতে অনেক অ রয়েছে, তারপরে ন রয়েছে, তারপরে এ রয়েছে, অ রয়েছে, তারপরে ন রয়েছে, তারপরে কি রয়েছে এ রয়েছে, তারপরে ক রয়েছে, তারপরে অ রয়েছে। তো তেমনি ভাবে আমরা অতিশয় যদি শব্দটা দেখি তাহলে আমরা এগুলো বুঝতে পারবো। এখন দেখেন শব্দগুলো দেখেন, তো আমরা যদি এই অতিশয় শব্দটা যদি দেখি তাহলে আমরা এভাবে দেখতে পারি অ, তারপরে হচ্ছে কি যে ত, তারপরে হচ্ছে কি যে ই, তারপরে হচ্ছে তালেব্য স, তারপরে অ, তারপরে কি রয়েছে অন্তস্তীয়, তারপরে দেখেন হচ্ছে কি যে অনাবিল শব্দটা যদি আমরা ভাঙি তাহলে কি হবে অ, তারপরে হচ্ছে কি যে ন, তারপরে আ, তারপরে হচ্ছে কি যে অনাবিল যদি শব্দটা ভাঙি তারপরে আমরা দেখতে পাবো কি, তারপরে হচ্ছে কি যে আ, তারপরে ব, তারপরে ই, তারপরে ল। এখন দেখেন এখানে আমরা যতগুলো শব্দ ভেঙেছি শব্দগুলো দেখেন আমাদের প্রত্যেকটা শব্দই কি আগে বর্ণের উচ্চারণ করছি তারপরে কারের উচ্চারণ করছি, এখানে রেফ ফলার যুক্ত এমন কোনো বর্ণ আমাদের উদাহরণে নেই। তো তারপর দেখেন ইলিশ, এখানে পরে প্রথমে কি রয়েছে রস্বই রয়েছে, তারপরে হচ্ছে কি যে ই রয়েছে, রস্বই রয়েছে, তারপরে কি ল, তারপরে ই। তো আমরা আর না ভেঙে আমরা ভাঙার কনসেপ্টটা বুঝতে পারছি। তো আমরা প্রথমত দেখি, তার মানে প্রথমে কি আ, এখানকার তিনটা উদাহরণে প্রথমে কি রয়েছে আ, তার মানে 1 নম্বর বর্ণ কমন। তারপরে দেখেন এখানে তালেব বর্ষ, এখানে ল, এখানে দন্তস্ব, তার মানে তালেব বর্ষ আগে অভিধানিক ক্রম অনুসারে দেখলাম না দন্তস্ব আগে, তালেব্বস্য আগে, তালেব্বস্য আগে, তাহলে তালেব্বস্য আগে। এখন এই তালেব্বস্যর পরে রয়েছে কি দেখেন, তালেব্বস্যর পরে রয়েছে ল। এখন ল কি তালেব্বস্যর আগে না পরে, আগে না পরে? তালেব্বস্যর নিশ্চয়ই আগে। ল কোথায়? ল আমরা কি এখানে দেখলাম না, এই যে ল, এর পরে কি তালেব্বস্য। তার মানে এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এইটা 1 নম্বরে আছে, কিন্তু থাকা উচিত ছিল কি এইটা 1 নম্বরে, তারপরে এইটা, তারপরে তো এইটা। তার কারণে এই যে প্রথম যে অপশনটা রয়েছে এই অপশনের 2 নম্বর বর্ণের কাছে গিয়েই আমাদের কি হচ্ছে না, আবিধানিক ক্রম মানে না, তাই এটার উত্তর হবে না। পরবর্তীতে তারপরে দেখেন আমাদের পরবর্তীতে যেটা দেখেন অনেক, অতিশয় আর অনাবিল। তো তারপরে এখানে অ রয়েছে, তারপরে এটাতে অ, এটাতে অ, তারপরে দেখেন এটাতে ন, এটাতে ত, এটাতে ন। এখন বলেন দন্তার ন আগে না ত আগে, ন আগে না ত আগে? নিঃসন্দেহে ত, থ, দ, ধ, দন্তার ন, তার মানে ত আগে। তো এই ত আগে থাকার কারণে এখানে 2 নম্বরে রয়েছে কিন্তু তো ত থাকার কথা ছিল কি আগে। তো তাহলে দেখেন এখানে এইটা দ্বিতীয় বর্ণে এসে আবিধানিক ক্রমের সিকোয়েন্স মানে নাই, তাই আমরা এটা দ্বিতীয় বর্ণে এটাও মানে নাই, এটাও মানে নাই। আমরা দেখব দ্বিতীয় বর্ণে কোনো বর্ণ কোনো এখানের কোনো অপশনে মেনেছে কিনা। তারপরে দেখেন ইলিশ,
এখানে রস্বই, এখানেও রস্বই, এখানেও রস্বই, তিনটাতে রস্বই কমন, আবিধানিক ক্রম মেনেছে। তারপরে দেখেন ল, তারপরে দেখেন ত, তারপরে দেখেন ম। এখন দেখেন অভিধানিক ক্রম অনুসরণ কি করে কি আমরা যদি এখানে দেখি, তারপরে প্রথমে কি ত, তারপরে ম হওয়া উচিত, তারপরে কি ল হওয়া উচিত, তাই না? কিন্তু দেখেন আমাদের তিন লটাই আগে রয়েছে, তাই এইটাও কি আবিধানিক ক্রম। আমরা প্রথমত দুইটা বর্ণ প্রথমত দেখছি, এই দুইটা বর্ণে এসে মানে নাই, কিন্তু পরবর্তী অপশনটা তাহলে আমরা দেখি এটা মেনেছে কিনা। রস্যৌ রস্যৌ রস্যৌ, তার মানে প্রথম বর্ণ আবিধানিক ক্রম মেনেছে। এবং দ্বিতীয় বর্ণ দেখেন, এখানে দ্বিতীয় বর্ণ কি চ, এবং তারপরে কি দেখেন ট, তারপরে দেখেন ঠ। এখন দ্বিতীয় বর্ণ চ, তারপরে ট, তারপরে থ। এখন বলেন তো চ কি আবিধানিক ক্রমে আগে না, ট ঠ এর আগে না? তাহলে অবভিয়াসলি আগে, তার মানে চ এখানে আগে আছে, তারপরে এখানে দেখেন দুইয়ে ট, তিনে কি ঠ, তার মানে 2 নম্বরে এসেও এটা আবিধানিক ক্রম মেনেছে। তার মানে এইগুলো কোনোটাই 2 নম্বরে দ্বিতীয় বর্ণ পর্যন্ত, শব্দের দ্বিতীয় বর্ণ পর্যন্ত আবিধানিক ক্রম মানে নাই, মানে উলটপালট হয়ে গেছে আবিধানিক ক্রমের থেকে। তো এইটা যেহেতু তৃতীয়বার এসে যখন এইটা আবিধানিক ক্রম মেনেছে, তাই এই প্রশ্নের উত্তর কি? এই প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের কোনটা? এই প্রশ্নের উত্তর হচ্ছে কি যে ঘ নম্বর। এই প্রশ্নের উত্তর কি? ঘ। আমরা সহজ একটা উদাহরণ যদি আমরা দেখি, আমরা উদাহরণ দেখে বুঝতে পারবো যে সব প্রশ্নটা মনে করেন এভাবে, নিচের কোনটি আবিধানিক ক্রম অনুসারে গঠিত, নিচের কোন শব্দটি আবিধানিক ক্রম অনুসারে গঠিত। আমরা 1 নম্বরে লিখি কাক, 1 নম্বরে লিখলাম কি কাক। 2 নম্বরে লিখলাম হচ্ছে কোকিল, 2 নম্বরে কি লেখা যায়? কোকিল, 2 নম্বরে কোকিল। এবং দেখেন 3 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে কলস। 3 নম্বরে কি লিখলাম আমরা? ক ল আর দন্ত স, কলস লিখলাম। এবং দেখেন 4 নম্বরে যেটা আমরা লিখবো সেটা হচ্ছে কি যে কি লিখবো? কলম লিখবো। কি লিখবো? ক ল আর ম লিখবো। এখন দেখেন আমরা এই 4টা শব্দকে যদি আবিধানিক ক্রম অনুসারে ভাঙি, প্রথমে আমরা কি পাই সেটা একটু আগে লক্ষ্য করি। যেমন দেখেন তো এটা যদি আমরা ভাঙি তাহলে কি পাই? ক প্লাস আ প্লাস ক পাই না? তারপরে কি একটা অ পাই। তারপরে দেখেন এটা যদি আমরা ভাঙি তাহলে কি পাই? ক প্লাস ও প্লাস ক প্লাস কি ই প্লাস ল প্লাস অ পাই। তারপরে দেখেন এখানে হচ্ছে কি যে ক, তারপরে পাই কি অ, তারপরে কি পাই অ, তারপরে পাই হচ্ছে ল, তারপরে কি ল, তারপরে হচ্ছে অ, তারপরে কি পাই দন্ত স, তারপরে কি পাই অ। তো এখন দেখেন তারপরে এই বর্ণটা দেখেন, এখানে পাই কি ক, তারপরে ল, তারপরে কি ল অ, ক এর পরে কি অ, তারপরে কি পাই ল, তারপরে কি পাই ল, তারপরে হচ্ছে কি পাই অ, তারপরে কি পাই ম, তারপরে কি পাই ম। এখন এখানে দেখেন মানে বিষয়টা আমরা এখানে একটু বোঝার চেষ্টা করি। তো এখানে আবিধানিক ক্রম অনুসারে আমরা শিখবো প্রথম শব্দ কোনটা হবে এবং শেষ শব্দ কোনটা হবে। তো তাহলে আমাদের দেখেন প্রত্যেকটা বর্ণে আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে দেখেন প্রত্যেকটা বর্ণে ক কমন, প্রত্যেকটা শব্দে কি ক কমন। তারপরে দেখেন এখানে ক এর পরে কি রয়েছে? আ, ক এর পরে কি রয়েছে? ও, ক এর পরে কি রয়েছে? অ, ক এর পরে কি রয়েছে? অ। তার মানে আমরা যদি প্রথম আবিধানিক ক্রমে কোন শব্দটা প্রথমে রয়েছে সেটা যদি বের করতে চাই, তার মানে আমাদের অ রয়েছে আর এইগুলো কি অ এর পরে, তার মানে এই দুইটা বাদ পড়ে যাবে, এই দুইটা কি পড়বে? বাদ পড়ে যাবে। তারপরে দেখেন এটাতেও কি রয়েছে? ল, এটাতেও রয়েছে ল। তো তাহলে এই দুইটা এখন পর্যন্ত প্রথম আবিধানিক ক্রম অনুসারে প্রথম হওয়াই ঠিকই আছে। তারপরে দেখেন এই ল এর পরে এটাতেও অ, এটাতেও অ, তার মানে এখন পর্যন্ত ঠিকই আছে। এখন দেখেন লয়ের পরে এটা কি স, লয়ের পরে কি স, আর এখানে লয়ের পরে কি ম, লয়ের পরে কি এখানে স আর এখানে কি ম, লয়ের পরে কি অ এর পরে এখানে স আর ওখানে কি ম। এখন দেখেন এখানে কনসেপ্টটা একটু ভালো করে বুঝেন। এখন আবিধানিক ক্রম অনুসরণ করে ল স আগে না ম আগে, স আগে না ম আগে? নিঃসন্দেহে ম আগে। আবিধানিক ক্রম অনুসরণ করে যদি আমরা কোনো একটা শব্দ, এই পর্যন্ত শব্দ তো কমন, তো তারপরে কি আবিধানিক ক্রম অনুসারে ম আগে না, তাহলে আবিধানিক ক্রম অনুসারে প্রথম বর্ণ কোনটি হবে? এই 4 নম্বরটি। প্রথম বর্ণ কোনটি হবে? 4 নম্বরটি। এবং পরে দেখেন আমরা যদি শেষ বর্ণটা বাছাই করি তাহলে দেখেন ক এর পরে আ, তার মানে এই আ আছে, তার মানে এই আ কি আমাদের হচ্ছে কি যে ও এর আগে না পরে?
আগে, তার মানে আমরা এটা ধরবো, তারপরে দেখেন ক, তারপরে রস্বই। তাহলে আবিধানিক ক্রমে শেষ বর্ণ কোনটি? আবিধানিক ক্রম অনুসরণ করে শেষ বর্ণ কোনটি? এইটি। তো আবিধানিক ক্রম অনুসরণ করে আমরা এইভাবে কি করতে পারি, আবিধানিক এর শব্দ নির্ণয়। বাংলা সম্পাদের আজকের ক্লাসে আমরা চেষ্টা করেছি আবিধানিক ক্রম বা আবিধানিক বর্ণানুক্রম, আমরা আবিধান ভিত্তিক আবিধান তত্ত্বক শব্দগুলো কিভাবে সহজে নির্ণয় করব, কোনটি আগে পড়ে। এখান থেকে আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এসে থাকে। বাংলা সম্পাদ নিয়মিতভাবে আপনাদের বাংলা ব্যাকরণ এবং সাহিত্যকে সহজ সরল এবং বোধগম্য করার নিরলস পরিশ্রম এবং চেষ্টা করে যাচ্ছে। তো বাংলা সম্পাদের ক্লাসগুলো যদি আপনাদের ভালো লাগে, এছাড়াও আমাদের বাংলা সম্পাদের ধরিতাত্ত্বিক আর ব্যাকরণের বিভিন্ন ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর আমাদের বাংলা সম্পাদের ফেসবুক পেজ ফলো, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।